শিববাড়ির জঙ্গি আস্তানায় সেনা অভিযান অপারেশন টুয়াইলাইট অব্যাহত রয়েছে। সকাল থেকে আতিয়া মহলে থেমে থেমে গুলি চলছে। ভবনটি এখনও ঘিরে রেখেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। আছে সোয়াট, র্যাব, গোয়েন্দা ও থানা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা। গতকাল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল হাসান জানান, তাদের হামলায় 2 জঙ্গির মৃত্যু হয়েছে। তবে সেখানে এখনও একাধিক জঙ্গি রয়েছে। ভবনে 30টি ফ্ল্যাটের বিভিন্ন স্থানে প্রচুর শক্তিশালী বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে রাখায় অভিযান শেষ করতে সময় লাগছে বলেও জানান তিনি। এর আগে শনিবার 78 জন বাসিন্দাকে ওই ভবন থেকে নিরাপদে সরিয়ে আনেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। পুরো ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে আইডি ফিক্স করেছে তাতে যতটুকু ধারণা করা যাচ্ছে যে জঙ্গি যারা এসছে বেশ ভালো জ্ঞান রাখে কিভাবে একটা টার্গেট মানে দুর্গম করে তুলতে হয়। তো যার দরুন অপারেশনটা শেষ করতে বেশ ভালো ঝুঁকি আছে এবং একটু সময় লাগছে। সিলেটে বোমা হামলায় আহত অন্তত 40 জনের দিন কাটছে হাসপাতালের বিছানায়, যাদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ অবস্থায় চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। এদিকে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে 2টি মামলা করেছে পুলিশ। গেল 17 বছর ধরে সিলেটের কদমতলীর একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করছেন শিরিন মিয়া। বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। শনিবার সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা দেখতে যান শিরিন। আত্মঘাতী বোমার স্পিনটার নিয়ে এখন হাসপাতালের বিছানায়। এই আমার ক্ষতিপূরণটা, আমার এই সংসারটা, এই দায়ে বুকটা খেয়ে নিব এই মাতা পূজাটা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় দিশেহারা শিরিন মিয়ার স্ত্রী। রাজ্যের চিন্তা ভর করেছে স্বামীর চিকিৎসার খরচ জোগানো নিয়ে। তাই নানিয়া দিলে তো আমরা খাইমো, আর এখন তাই জেনে 2 দিন ধরে বিছনাত পড়া, এখন আমরা কিলান চলতাম। শিরিনের মতো সেদিনের বিস্ফোরণে আহত হয়েছেন আরো অনেকে, যাদের অধিকাংশের অবস্থা প্রায় একই। জঙ্গির কারণে তো আমরা সাধারণ জনগণও বিশেষ করে সবসময় অতীতেও হয়েছে, এখনও আমরা সাধারণ জনগণও ক্ষতিগ্রস্ত। আস্থা গ্রামও আমরা প্রায় এখন ফালাইয়া যান মাল সাবানা ফালাইয়া যান বাঁচানি আসেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে আমাদের হসপিটালে টোটাল আমাদের ভর্তি পেশেন্ট আছে 28 জন। আমরা বাকি 15 জনকে বাই দিস টাইম আমরা ডিসচার্জ করে দিই। তো যারা আছে তাদের অবস্থা ভালো, ইনশাল্লাহ আর আস্তে আস্তে হয়ে যাবে, কিওর হয়ে যাবে আমরা আশা করি। শনিবারের আত্মঘাতী বোমা হামলা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ 6 জন, আর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত 40 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, অপারেশনের বিষয়ে নতুন কোনো খবর আছে কিনা? সন্ধ্যায় যে তথ্যটি দেওয়া হয়েছিল এর বাইরে নতুন তথ্য বলতে এর আগের দিন যে বোমা হামলাটি হয়েছে সেই বিস্ফোরণের ঘটনায় একটি মামলা হয়েছে সিলেটের পুলিশের সহযোগিতায় তাদের এই এলাকাটি থেকে বের করা হয়েছে। আর সকাল থেকে গতকাল সেনাবাহিনীর যে অভিযান সেটি তো অব্যাহত আছে এবং সকাল থেকেই আমরা মুহুর্মুহুর গুলি কিংবা সাউন্ড গ্রেনেডের শব্দ এরকম পাচ্ছি। যেহেতু আমরা মূল ঘটনাস্থল থেকে অনেক দূরে রয়েছি, সেজন্য এই তথ্য তারা আসলে নতুন করে তথ্য দেওয়ার মতো কিছু নেই। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যে আমরা কথা বলার পর তারা বললেন যে সেনাবাহিনীর যে অভিযান আছে সেটি অব্যাহত আছে। হয়তোবা তাদের অভিযান শেষে বা দিন শেষে আমরা এই সম্পর্কে নতুন কোনো তথ্য দিতে পারবো। গোলজার, আপনাকে ধন্যবাদ। সিলেটের শিববাড়ি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলজার আহমেদ। অন্য প্রসঙ্গে, অবৈধ বালু উত্তোলনে অস্তিত্ব সংকটে পড়েছে মাদারীপুরের আড়িয়ালখা নদ, গোপালগঞ্জের মধুমতি নদী এবং রাজবাড়ীর পদ্মা নদীর শহররক্ষা বাঁধ। অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী বালু উত্তোলনের মহোৎসবে মেতেছেন। এতে নদী তীরের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন।
বিলীনের পথে আবাদি জমি আর স্থাপনা। এজন্য বালু উত্তোলনের মহোৎসব। দৃশ্য মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের। ভারী ড্রেজার মেশিন বসিয়ে 4 থেকে 5টি স্থানে বালু তুলছে প্রভাবশালী মহল। আগে অল্প স্বল্প থাকলেও গেল 1-1.5 বছরে এই মাত্রা বেড়েছে কয়েক গুণ। স্থানীয়দের অভিযোগ, সরকারি অনুমোদন ছাড়াই বালু তোলা হচ্ছে। এতে ভাঙন সহ হুমকিতে তীরবর্তী আবাদি জমি ও বসতভিটা। বালি উত্তোলন বন্ধ না করা হয় তাহলে এই এলাকাটা হুমকির মুখে পড়ে যাবে। আড়িয়াল খাঁ থেকে যেভাবে বালি উত্তোলন করতে আছে এটা একদম অবৈধ। আমাদের বাপদাদার সম্পত্তি কাইটা মানুষের ব্যবসা করে, সেই দেখা দেখে আমরা ব্যবসা শিখছি। অনুমোদন আছে না, এটা ডিসি কোর্ট থেকে অনুমোদন এভাবে কাগজ পারমিট দেয় না। প্রশাসনের দাবি, এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। সুনির্দিষ্টভাবে যদি আমরা তথ্য পেয়ে থাকি তাহলে আমরা আরও মোবাইল কোর্ট পরিচালনা করে যাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সে বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এদিকে অভিযানও থামছে না গোপালগঞ্জের মধুমতি ও রাজবাড়ীর পদ্মা নদীর বালু উত্তোলন ব্যবসা। প্রশাসনকে অনেকটা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই উৎসবে মেতেছে কিছু প্রভাবশালী। চেয়ারম্যান কাটিয়ে এইভাবে করে, এটা তো আমরা কখনো মানি নেব না। এই নিয়ে আমাদেরকে আরো হুমকি দিচ্ছে। বালিটা ফালাইছে, টাকার জন্য তো এটা ভাঙছে। এই নদী থেকে বালি উত্তোলন করে, তাদেরকে বালি উত্তোলন এই অঞ্চল থেকে বন্ধ করতে হবে। যদিও স্থানীয় প্রশাসন বলছে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘোষিত বালু মহালের নির্ধারিত সীমার মধ্যে বালু উত্তোলনের জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং কেউ ব্যত্যয় ঘটালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং যথাযথ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা আশ্বাস পেয়েছি। মধুমতি ও পদ্মা নদীতে যাদের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ, যোগাযোগের চেষ্টা করে তাদের কাউকেই পাওয়া যায়নি। তানিম রহমান, চ্যানেল 24। মুন্সিগঞ্জে সিরাজদি খান উপজেলায় ফসলি জমি কেটে ব্যবহার করা হচ্ছে ইটভাটায়। অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহল এর সাথে জড়িত। কৃষি বিভাগ বলছে উপরিভাগের মাটি কেটে নেয়ায় কমছে জমির উর্বরতা। এছাড়া ইটভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ। এভাবেই ধলেশ্বরী ও ইছামতি নদীর তীরে ঘেঁষা মাইলের পর মাইল আবাদি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটার জন্য। গেল 10 বছরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার রাজানগর, লতুবদি, কেয়াইন, বাসাইল ও বালুরচর ইউনিয়নের কয়েকশো একর ফসলি জমি থেকে কাটা হয়েছে ইটভাটার মাটি। ফলে আবাদি জমি কমার পাশাপাশি ভাঙনের মুখে পড়েছে নদী পাড়ের মানুষ, বিলীন হচ্ছে রাস্তাঘাট। সরকার যে রাস্তাটা করছে পিচ ডালা, দুই সাইডই ভেঙে যেতেছে, মাঝেও ভেঙে যেতেছে, রিক্সা চলাচলের কোনো ব্যবস্থা নাই। আমরা পর্যায়ক্রমে একবার বন্ধ করি, আবার চালাই, আবার বন্ধ করি, প্রশাসনিকভাবে কেউ আসতেছে না। স্থানীয়দের অভিযোগ, জমির মালিকদের বাধা সত্ত্বেও জোর খাটিয়ে মাটি তুলে নিচ্ছে প্রভাবশালী মহল। প্রভাবশালী যারা আছে, মেম্বার চেয়ারম্যান, তাদের কাছে আমরা এই জিনিসটা জানাইছি অনেক, ঠিক আছে, কিন্তু ওইভাবে আসলে কি ওইভাবে প্রভাব করতে পারেনি। যেভাবে ক্ষতিগ্রস্ত হইতাছে এলাকা মানুষ বাধা দেওয়াতে আমি বন্ধ করে দিচ্ছি। এমন পরিস্থিতিতে উর্বরতা কমে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে শত শত একর ফসলি জমি। কৃষি বিভাগ বলছে এই অনিয়ম চলতে থাকলে দেখা দিতে পারে খাদ্য সংকট। এইভাবে কৃষি জমির মাটি ইট ভাটা কেটে নিয়ে গেলে আমাদের কৃষি উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় বৈধ অবৈধ মিলে ইটভাটা রয়েছে 70টিরও বেশি। একে আজাদ মুন্না, চ্যানেল 24, মুন্সিগঞ্জ। কুমিল্লা সিটি নির্বাচনের বাকি মাত্র 3 দিন। কাল মধ্যরাতে শেষ হয়ে যাবে প্রচারণা। কুমিল্লায় এই মুহূর্তে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা নির্বাচন কমিশনকে এটা জানিয়েছি, তারা আমাদের কথা দিয়েছেন এটা প্রতিহত করার তারা চেষ্টা করবেন। দুর্ভাগ্য আমাদের যে যাদের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত তাদের খুব কম। তারা নির্বাচনে প্রচুর কারচুপি করার অভিজ্ঞতা সমৃদ্ধ। নতুন নির্বাচন কমিশন এসছে, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সুষ্ঠু গণতন্ত্রের সূচনা হবে এই কুমিল্লায়। কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী বলেছেন তিনি প্রশ্নবোধক নির্বাচন চান না। স্বীকার করছেন তারা যে আগের নির্বাচনগুলি প্রশ্নবোধক ছিল,
প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করেছেন যে এর আগের নির্বাচনগুলি সবই সুষ্ঠু হয় নাই। তা আমরা আশা করব কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু হবে এবং কোনো মতেই প্রশ্নবিদ্ধ হবে না। এ ব্যাপারে সাংবাদিক ভাই বোনদের বিরাট ভূমিকা আছে। এর আগে যেসব নির্বাচন, সেসব নির্বাচনেরও কিছু ত্রুটি, কিছু অপরাধমূলক তৎপরতা জনগণ কিন্তু দেখেছে আপনাদেরই মাধ্যমে। শুধু এবারও আমরা আশা করব কেউ যদি কোনো অপরাধ করার চেষ্টা করে, জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের সে অপকর্মের খবর এবং ছবি জনগণ দেখতে পাবে। আমরা খুবই অবাক হয়েছি, আমাদের কর্মীরা জানিয়েছে আমাদেরকে যে উর্দি পরা পোশাকে এবং সাদা পোশাকের কিছু মানুষ তারা বিভিন্ন এলাকায় যান, মোবাইল ফোন থেকে তারা কিছু নাম দেখেন, দেখে কিছু নামের কথা জিজ্ঞাসা করেন। ইন্টারেস্টিংলি যে নামগুলি দেখা যাচ্ছে সেই নামগুলির বেশিরভাগ প্রায় সবই আমাদের দলের কিংবা 20 দলীয় জোটের সমর্থকদের। কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সেটি। HRM দেশ 24 একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।